এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 9:15, আর সোনামাকে নিয়ে আমি ছাদে চলে এসেছি। ওকে তেল মালিশ করবো, এই যে সর্ষের তেলটা নিয়েই চলে এসেছি। তো সোনামাকে কিন্তু সকালে ওষুধটা খাইয়ে দিয়েছি। ওর সকালে যে ভিটামিন D3 ওষুধটা থাকে সেটা খাইয়ে একেবারে উপরে নিয়ে চলে এসেছি। আর সোনামা তো উপরে আসার জন্য একদম ছটপট করছিল। তো যাই হোক, আমার মাটাকে নিয়ে চলে এসেছি। না, তুমি একবার বলে দাও তো হ্যালো এভরিওয়ান, বলে দাও হ্যালো এভরিওয়ান। তো আমি এইদিকে কথা বলছি, তোমরা দেখলে ভিডিও শুরুতে যার ঘাটটা কিন্তু পেছন দিকে ছিল, আর যেই আমি কথা বলতে শুরু করেছি ও কিন্তু সামনে ক্যামেরার দিকে তাকাচ্ছে। আসলে ভিডিও করতে, ফটো তুলতে খুবই ভালোবাসে, তাই না বেটা? মায়ের মতন খুব ভালোবাসো না ভিডিও করতে, ফটো তুলতে? ও কিন্তু এক দৃষ্টিতে ক্যামেরার দিকেই তাকিয়েছে। তো যাই হোক, চলো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। সারাদিন কি করছি না করছি, মানে আমার একঘেয়েমি জীবন আর কি। তো সাথে থেকে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রত্যেক দিনের মতন আজকেও শুরু হলো আমার একঘেয়েমি জীবন। একঘেয়েমি কেন বললাম বলো তো? আসলে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে তো সেই ছাদে চলে যায়, আর ছাদে প্রায় 1:30-2 পর্যন্ত সময়টা কাটিয়ে দিই সোনামাকে নিয়ে। কারণ সোনামায় তেল মালিশ করা, সোনামাকে যত্ন করা, ওকে স্নান করানো সবটাই তো আমি করি। তাই আর কি বললাম, প্রত্যেক দিনের মতন শুরু হলো আমার একঘেয়েমি জীবন। তবে আমার পরিবারের সকল সদস্যদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এর কারণ হচ্ছে, বাবার বাড়িতে কোনো কাজবাজ না দেখিয়ে পুরোপুরি 2.5 মাস যে তোমরা এইভাবে আমার সাথে ছিলে, যেটা আমি কখনোই আশা করিনি। আমি হয়তো ভেবেছিলাম যে বাবার বাড়িতে আসার পর হয়তো আমার ভিডিওগুলো সেই রকম ভিউজ হবে না। হ্যাঁ, মানছি অনেকটাই ভিউজ কমে গেছে, তবে তোমরা যে এতটা পাশে থাকবে আমি আশা করিনি। যাই হোক, সকল সদস্যদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা তো এখন ছাদে এসেছিলাম, তোমরা দেখলে, কিন্তু ওই যে দেখো আমাদের বান্দর চলে এসছে। সব বান্দরগুলো তো এখন ছাদে থাকবো না, নিচে যাবো। অনেকগুলোই বান্দর এসছে, প্রায় 15-20টার মতো মনে আছে। বল, চলো ঝটপট করে চলো, নিচে নিচে আসছে দিকে। আর বান্দর দেখলে তোমার তো খুবই ভয় লাগে। চলো নিচে যাই এখন। এইদিকে আমাদের পাড়াতে চলে এসেছে বান্দর, আর বান্দর দেখলে যে আমার কি ভয় লাগে যে কি বলবো। তো যেই দেখেছি বান্দর এসেছে, অমনি ঝটপট করে সোনামাকে নিয়ে নিচে চলে গিয়েছিলাম, আর আবার চলে এসেছি ওপরে। আর বান্দরগুলো যাওয়ার ঠিক 30-35 মিনিট পরে ওপরে এসেছিলাম। ভাবলাম যাই সোনামাকে তেল মালিশ করে দিই। এই যে মাকে সাথে নিয়ে এসেছি। আর আমাদের এই দিকটাতে দেখছো কত গাছপালা আছে। আসলে বান্দরগুলো জানো তো ওই গাছে বসে থাকে, যেগুলো বুঝতে পারি না। তো মাকে নিয়ে এসেছিলাম, মা এসেছিলো সোনামায়ের 2টো প্যান্ট মেলতে। তো তারপরে মাকে বললাম আশেপাশে দেখো তো বান্দর আছে কিনা, কারণ আমি থাকবো, মানে হঠাৎ করে যদি বান্দর এসে নেমে যায় তো আমার তো ভয় করবে, প্লাস সোনামাকে নেমে তাড়াহুড়োতে নামতেও পারবো না। তো তার কারণে মা দেখছিল, তো দেখলো হ্যাঁ গাছে বান্দর বসেছিল। তারপর আমরা নিচে চলে গিয়েছিলাম। তারপরে আবার দেখো এখন ওপরে চলে এসেছি, যেহেতু সোনামায়ের কাপড় চোপড়গুলো রোদে দেওয়া হয়নি। তো মাকে বললাম চলো তুমি কাপড়গুলো রোদে দিয়ে দিবে, আর আমি তাকে সোনামাকে তেলটা মালিশ করে দেবো। আর এখন কিন্তু বান্দরগুলো চলে গেছে, যার জন্য আমরা চলে এসেছি। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরে আবার সেই নিজের সংসারে ফিরে যেতে হবে। এই সময়টা যে কতটা কষ্টকর, সত্যি কথা বলতে এখন থেকে আমি অনুভব করছি। বিয়ের পর যখন এখানে আমি আসতাম, মানে প্রত্যেক মাসেই কিন্তু আমি আসতাম। প্রতি মাসে তোমার ধরে নাও 7 থেকে 8 দিন থাকতাম, আবার চলে যেতাম। মানে মাসে 30 দিনের মধ্যে হয়তো 20 দিন শ্বশুর বাড়িতে থাকতাম, বাকি 10 দিন বাবার বাড়িতে। এইভাবেই পুরো 1 বছর পার করেছি। আর 1 বছর পর তো সোনামা যখন আসে, মানে জানতে পারি সোনামা হবে, তো তারপর প্রায় 7 থেকে 8 মাস কিন্তু বাবার বাড়িতে আসেনি। তো তারপর হঠাৎ করে যখন প্রায় 7-8 মাস পর বাবার বাড়িতে এলাম, এসে তো তোমরা জানো প্রায় 3 মাসের মতো আমি এখানে আছি আর কি। তো এরপর যখন বাড়ি যাবার কথা উঠছে, মানে শ্বশুর বাড়ি যাবার, মানে এত কষ্ট লাগছে যেটা বলে বোঝানোর মতো নয়। বিয়ের সময় যে বিদায়ের জিনিসটাকে অনুভব করেছিলাম, ঠিক সেই রকম অনুভব হচ্ছে। মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে, বলে বোঝানোর মতো নয়। আর মাত্র কয়েকটা দিন, তারপরে আবার সে ফিরে যেতে হবে। তো আমার মনে হয় আসবো জিনিসটাই কিন্তু ভালো। এসে যে কি করে সময়গুলো পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আরেকটা জিনিস দেখবে, বাবার বাড়িতে এসে আমার মনে হয় ওই 7 থেকে 10 দিন আসাটাই ঠিকঠাক। এই যখন
দিনের পর দিন মাসের পর মাস যখন থেকে যায় না, তারপরে যেতে যে কি কষ্ট লাগে সত্যি কথা বলতে মানে বলে বোঝানোর মতো নয়। আর এই সময়টা একমাত্র প্রত্যেকটা মেয়েই আর কি অনুভব করতে পারবে যে এই সময়টা ঠিক কতটা কষ্টকর। আমি চলে যাব সেটা তো কষ্ট হচ্ছে, তার থেকেও বেশি কষ্ট হচ্ছে এই যে সোনামায়ের সাথে দিদুনের দাদাইয়ের যে একটা বন্ডিং তৈরি হয়েছিল, বা প্রত্যেক দিন সন্ধেবেলাতে সোনামা যে দিদুনের সাথে দাদাইয়ের সাথে খেলা করতো, এই সময়টা সব থেকে বেশি মিস করব। আমার মায়েরও খারাপ লাগছে আমার জন্য, তবে আমার থেকে বেশি খারাপ লাগছে সোনামায়ের জন্য। কথায় আছে না, টাকার চেয়ে টাকার সুদ বেশি, সেই হয়েছে। আর ওই সময়টা আমারও বেশি খারাপ লাগছে। এই যেমন ধরো সন্ধেবেলাতে আমার মা সোনামায়ের সাথে কত খেলা করে, আমার বাবা যখন আসে তখন আমার বাবাও সোনামায়ের সাথে কত খেলা করে, আর ওই সময়টাতে বেশি খারাপ লাগছে। তারপরে যখন বাড়ি যাব, প্রায় তো সময় চলেই এলো শ্বশুরবাড়ি যাবার, তো বাবা যখন বলছে আর মাত্র এই কটা দিন আছে, আর মাত্র এই কটা দিন আছে, তো সোনামাকে আর দেখতে পাবো না, তো এই জিনিসটা না বেশি খারাপ লাগছে। তাছাড়া দেখো, বিয়ের আগে যে আমি প্রতি মাসে আসতাম, এখন তার সেটা সম্ভব হয়ে উঠবে না, যেহেতু ছোট বাচ্চা নিয়ে বারবার আসাটাও তো মুশকিল না। এই ধরে নাও হয়তো 3 মাস 4 মাস কি হয়তো 5 মাস পর একবার আসতে পারবো, প্রতি মাসে তো আর আসতে পারবো না। তো এইগুলো ভেবে না বেশি খারাপ লাগছে। আর মেয়েদের এই কষ্টটা কোনোদিনও কেউ বুঝতে পারবে না, একমাত্র একটা মেয়ে এই কষ্টটা বুঝবে, যে বাপের বাড়ি ছেড়ে যাওয়ার ঠিক কতটা কষ্ট, মানে নিজের বাবা মাকে ছেড়ে যাওয়ার যে কষ্টটা বলে বোঝানোর মতো না। আর সব দিকে বেশি কি খারাপ লাগছে জানো তো, যেদিনটা আসবে মানে যেদিন আমার শ্বশুরবাড়ি যাবার সময় হবে, হয়তো আর কয়েক ঘন্টা থাকবো, তো ওই সময়টা ভেবে না বেশি বুকটা কেঁপে উঠছে। যাই হোক, কি আর করা যায়, মেয়েদের জীবন তো এইটাই না, কখনো এইখানে তো কখনো ওখানে, এইভাবেই তো পার করতে হয়। মানছি সময়ের সাথে সাথে সব কিছুই অ্যাডজাস্ট হয়ে যায়। আবার ধরো যখন এখান থেকে শ্বশুরবাড়ি চলে যাব, ওইখানে গিয়ে যখন নিজের কাজবাজ নিয়ে থাকবো, তখন হয়তো আবার ভুলে যাব। আগে যেমন মাকে প্রত্যেক দিন দুবেলা করে ফোন করতাম, ঠিক ওইভাবে সময়টা পেরিয়ে যাবে। তবে যে যাওয়ার কষ্ট, এটাই কিন্তু কাউকে বলে বোঝানোর মতো না। আরেকটা জিনিস দেখবে, বিয়ের পর একমাত্র বাচ্চা হবার পরেই কিন্তু বাড়িতে থাকা যায়, তার বেশি কিন্তু ওই 7 দিন কি 10 দিন, খুব জোর হয়তো 15 দিন, 1 মাসও থাকা হয় না। একমাত্র যখন সন্তান হয়ে যায় তারপরে হয়তো তুমি 2 মাস 3 মাস 4 মাস যে যেমন হয় সে তেমন হয়তো থাকে। আমার সোনামা হয়ে যাবার পর আমি যেমন আমার বাবার বাড়িতে 3 মাস 1 দিন থাকবো, তোমরা তোমাদের ডেলিভারি হয়ে যাবার পর বাবার বাড়িতে কতদিন থেকেছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আর বাবার বাড়ি ছেড়ে যখন শ্বশুর বাড়ি গেছো, ঠিক কেমন তোমাদের অনুভূতি ছিল অবশ্যই কিন্তু সেটা জানাবে। যাই হোক, আমার তো অবশ্যই খুবই খারাপ লাগছে, তো কিছু করার নেই, এই নিয়েই তো আমাদের মানিয়ে চলতে হয়, তাই না? যাই হোক, বেশি আর মন খারাপ করে কোনো লাভ নেই, আবার আসবো, মাকে ওইটাই সান্ত্বনা দিচ্ছি, একদম মন খারাপ করো না। আবার যাই ওখানে আমি, তারপরে আবার আসবো সোনামাকে নিয়ে, তারপর তোমরাও যাবে সোনামাকে দেখতে, ওইভাবে তোমরা আসবে আমরা যাব, এইভাবেই পেরিয়ে যাবে, মন খারাপ করো না। আর দেখতে দেখতে দেখো আমার সোনামা তো 4 মাসের হয়ে গেল, এবার দেখতে দেখতে দেখবে আমার সোনামা ঠিক 5 বছরের 10 বছরের হয়ে যাবে। সময়টা যে কত তাড়াতাড়ি যায় কি বলবো। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে তো অনেক কাজ হয়ে গেছে, তো এখন দেখো ছাদে চলে এসে সোনামায় সমস্ত কাঁথা তুলে নিয়েছি, আর ভাবলাম কাঁথাগুলো নিচে না নিয়ে গিয়ে এই ছাদের মধ্যে রোদে বসে বসে এক এক করে কাঁথাগুলো গুছিয়ে নিই। তো দেখো সমস্ত কাঁথা আমার গোছানো হয়ে গেছে, তো টাবটার মধ্যে রেখে দিলাম। তারপরে এখন সোজা চলে যাব নিচে। আর আমি কিন্তু সোনামায়ের যত কাঁথা আছে এই একটা টাবের মধ্যে রাখি, মানে এইটার মধ্যে যত বড় কাঁথাগুলো আছে সেইগুলো থাকে, আর একটা ছোট টাব আছে সেটার মধ্যে রাখি সোনামায়ের ছোট কাঁথাগুলো। এখন দেখো সোনামার স্নান করা হয়ে গেছে, তো সোনামার স্নান করার পর সোনামাকে একটা রেড কালারের ফ্রক পরিয়ে দিয়েছি, আর এই ফ্রকটা সোনামায়ের পিপি সোনামাকে দিয়েছে। আর দেখো আমার সোনামা কি দারুণ এখানে শুয়ে আছে, তাই না? আসলে চুপটি করে শুয়ে আছে, তার কারণ হচ্ছে ফ্যানের মধ্যে আমার মা একটা বেলুন টাঙিয়ে দিয়েছে, যেটা দেখতে দেখতে সোনামা নিজের মতো করে খেলা করছে। তো এখন দুপুর হয়ে গেছে, আর সোনামাকে এখন শুয়ে আমি এখন যাব খাবার খেতে। তো মাকে বললাম তুমি এখন সোনামার সাথে খেলা করো, সোনামাকে ওই যে ঝুনঝুনিটা আছে সেটা দেখাও, ও দেখো কি সুন্দর তাকিয়ে আছে, তাই না? আসলে ওই গদাটার কালার যেহেতু অরেঞ্জ কালার, আর দেখবে বাচ্চাদের ডিপ কালারের দিকে বেশি নজর যায়, তাই আর কি ও এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর মা যখন ওই ঝুনঝুনিটা বাজাচ্ছিল, ও দেখো নিজের মতো করে খেলা করছে।
তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমরা যেহেতু ঘুমোতে যাব, মানে সোনামাকে ঘুম পাড়াবো, তো ভাবলাম এখন তো প্রায় অনেকটাই শীত করছে, তো সোনামাকে এখন একটা উলিকোট পরিয়ে দিই। ওকে দেখো এখন একটা হাফ জামা পরানো আছে, তো ভাবলাম এখন তো সোয়েটার পরাবো না, কারণ সোয়েটার পরে ওকে আমি ঘুম পাড়াই না। তো ভাবলাম একটা মোটা উলিকোট পরিয়ে দিই। আর এই উলিকোটগুলো কিন্তু দেখবে অনেকটাই গরম থাকে। আর দেখো আমার সোনামা ঠিক কতটা দুষ্টু হয়েছে। ও যদি একটু কোথাও খিট পায় না, নিয়ে সোজা দাঁড়িয়ে যায়, সরে আসবে। তো একটু দেখো আমার পেটেও খিট পেয়েছে, ও সোজা নিচে নেমে চলে আসছে, মানে ও ওইভাবে একদমই থাকবে না, হয় পিঠের মধ্যে থাকবে, না হয় ও নিজের মতো করে একা শুয়ে থাকবে। তো প্রথমে তো সোনামাকে উলিকোটটা পরিয়ে দিলাম, তারপরেও দুধ তোলাটা পরিয়ে দিলাম। সোনামা যেহেতু মাঝে মাঝে দুধ তোলে, তারপরে যেহেতু লালা বের হয়, মানে মুখ থেকে থুতু বের করে, পুরো 4টে আঙ্গুল মুখের মধ্যে ঢুকিয়ে থুতু বের করে, তাই ওকে দুধ তোলাটা পরিয়ে দিই, যাতে ওর নিচে মানে আর কি লালা বা তোমার মানে দুধ না বেরিয়ে যায়। তো যাই হোক, তারপরে ওপরে গেছিলাম আবার সোনামাকে নিয়ে। সোনামা তো রুমের মধ্যে থাকতে চাইছিল না, তো বাকি যে ছোট ছোট কাঁথাগুলো ছিল, তো সেইগুলো এখন মা দেখো এক এক করে গুছিয়ে নিয়েছে। আর সোনামা এখন কোলে আছে আমার জেঠিমার কোলে। জেঠিমাকে বললাম তুমি সোনামাকে একটু ধরো, মা তাকে এক এক করে ওর যে ছোটো কাঁথাগুলো আছে সেগুলো যাতে ভালো করে গুছিয়ে নেয়। আর সোনামায়ের জানো তো অনেকগুলো কাঁথা হয়ে গেছে। আর এখন যেহেতু সোনামা প্যান্টে হিসু করে না বা কাঁথাতে হিসু করে না, তাই কিন্তু ওর একটা প্যান্টও ভেজে না আর কাঁথাগুলোও ভেজে না। তাই কি করি, কাঁথাগুলো প্রত্যেক দিন রোদে দিয়ে দিই। আর তারপরে দেখো এখন প্রায় ওই সন্ধ্যে 6:30 7টা এরকম কিছু বাজবে। তো সোনামা এখন টিভি দেখছে, আর এই সময়টাতে তো আমি আর আমার মা দুজনে টিভি দেখি। তো সোনামাও কিন্তু আমাদের সাথে বসে টিভি দেখে, আর ও টিভি দেখতে যে কি ভালোবাসে সেটা তো তোমরা প্রত্যেক দিনের ভিডিওতে দেখে থাকো। এইভাবেই কিন্তু সোনামাকে নিয়ে আমাদের বাড়ির সব বাড়ির সময়গুলো পার হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটাও এত দূরে রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।